ব্যারিস্টার ফুয়াদ ওর একটি ভিডিও ক্লিপ আমাকে একজন পাঠিয়েছিল যে দেখেন ব্যারিস্টার ফুয়াদ সে 16ই ডিসেম্বর মানে না। এরপর আমি ফুয়াদের ইউটিউব চ্যানেলে গেলাম, সেখানে আরেকটু দেখার চেষ্টা করলাম আসলে সে কোন প্রেক্ষিতে এবং কী কারণে কথাটি বলেছিল। ফুয়াদ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নেহের ছোট ভাই। ওকে অনেক বছর চিনি। খুব ব্রিলিয়ান্ট ছেলে, সাহসী ছেলে, আমার খুব স্নেহের। এবং একটি প্রোগ্রামে লন্ডনে একটা টেলিভিশন চ্যানেলে, ব্রিটিশ একটা টেলিভিশন চ্যানেলে আপনারা তাকে আমার পাশে দেখছেন। Against the government. We already have a Special Powers Act, which are already suffocating with it. Every government uses in every possible means to suppress the opponent. We have another this anti-terrorism bill, and this will be used left and right. This black law again to tell. ফুয়াদ যে কথাটি বলেছে তা নিয়ে একটু ঘাটালাম, ভালো করে শোনার চেষ্টা করলাম যে ও কী বলেছে। ফুয়াদ এর যুক্তিগুলো কি? ফুয়াদ যে কারণে বলেছে সেটা হচ্ছে অক্টোবর নাগাদ 1971-এ আমাদের নেতা সৈয়দ নজরুল ইসলামের সাথে ভারতের সরকারের একটি সই হয়েছিল যে আমরা কোনো রেগুলার আর্ম ফোর্সেস রাখতে পারবো না, আমরা প্যারামিলিটারি ফোর্সেস রাখবো এবং এছাড়াও আমাদের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ভারতের একটি ভূমিকা থাকবে। কিন্তু এগুলো হচ্ছে আসলে টেম্পোরারি মেজার্স। একটি যুদ্ধোত্তর ভূমিতে ডিসিপ্লিন আনার জন্য আসলে কিছু সময় তত্ত্বাবধান দরকার আছে, কারণ তখন আমাদের দেশে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি পশ্চিম পাকিস্তানে তখনও আটক ছিলেন। তাই দেশের যেটা হবে সেটাকে আসলে একটু পর্যবেক্ষণ করার জন্য ভারতীয় আর্ম ফোর্সেসের সহযোগিতা দরকার ছিল। ভারতের আর্ম ফোর্স যখন ছিল অ্যালাইড ফোর্সের দায়িত্বে প্রধানে, যেমন জেনারেল অরোরা উনি ছিলেন অ্যালাইড ফোর্স। অ্যালাইড ফোর্স মানে হচ্ছে আমাদের কতগুলি ফোর্সেস ছিল মুক্তিযুদ্ধের সময়, মূলত সেক্টর কমান্ডার, এছাড়াও যারা মুক্তিযোদ্ধা আলাদা, মুজিব বাহিনী, এরকম ছিন্ন বিচ্ছিন্ন ফোর্সেস ছিল, কিন্তু সবার প্রধান ছিলেন আমাদের ওসমানী। কিন্তু ওসমানীও অ্যালাইড ফোর্সেস প্রধান ছিলেন না, অ্যালাইড ফোর্সেস প্রধান ছিলেন জেনারেল অরোরা। এখন এই অ্যালাইড ফোর্সেসের কাছে সারেন্ডার করেছিল পাকিস্তানি ফোর্সেস, যারা কিনা ঢাকায় আপনারা জানেন সেই রেস ফোর্সেস ময়দানে সেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার তারা সই করেছিল এবং সেখানে সই করা মানে বাংলাদেশের সেনাবাহিনীর কাছেও আত্মসমর্পণ। কারণ আপনি সেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারটা যদি পড়েন তাহলে দেখবেন ওখানে শুধু ভারত না, ওখানে বাংলাদেশের নামটিও বলা আছে। তখন কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়নি, তারপরেও বাংলাদেশ নামটি কিন্তু আছে। সুতরাং এই যুদ্ধটা কেউ যদি বলে শুধু, বা ইন্ডিয়া যদি প্রচার করে শুধু ভারত ভার্সেস পাকিস্তান, ইট ইজ রং। কারণ তখন ডিফ্যাক্টো বাংলাদেশে জন্ম হয়ে গিয়েছিল, কিন্তু একেবারে আন্তর্জাতিক স্বীকৃত, আইনত স্বীকৃত আমাদের যে স্বাধীনতা, তার জন্য আমাদেরকে 26শে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ফুয়াদ বলেছিল যেহেতু ভারতীয় সৈন্যরা তখনও যায়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে ভারতীয় ফোর্সেসকে বাংলাদেশ থেকে যেতে বলেন এবং মার্চ এবং এপ্রিলে কিছু সময় নাগাদ তারপরে তারা বাংলাদেশ থেকে চলে গেল। তো সেই কারণে 16ই ডিসেম্বরে আমরা আসলে আমরা মুক্ত হয়েছি এটা বলা যাবে না, কিন্তু 16ই ডিসেম্বর তো আমরা মুক্তি দিবস হিসেবে পালন করি না। 16ই ডিসেম্বর আমরা পালন করি বিজয় দিবস হিসাবে। সেটা ভারতও সেলিব্রেট করবে বিজয়, আমরাও সেলিব্রেট করবো বিজয়, এটা অ্যালাইড ফোর্সেসের বিজয়। আমি এতে কোনো সমস্যা তো দেখছি না। সেই সময় তো তাদের ফোর্সেস আমাদের কাছে সারেন্ডার করেছিল, আমাদের কাছেও সারেন্ডার করেছিল, ভারতের কাছেও সারেন্ডার করেছিল। আমাদের ওসমানী সেখানে উপস্থিত ছিলেন না, জিয়া সেখানে উপস্থিত ছিলেন না, বিভিন্ন কারণে হোক, এটা প্রয়োজনও আসলে আমি খুব একটা দেখি না। সেখানে ভারত এক ছবি টাঙিয়ে রাখে তাদের বিভিন্ন দেয়ালে, ওয়েল অ্যান্ড গুড, দ্যাটস ফাইন। আমি তো এতে নিজেকে ছোট মনে করার কোনো কারণ আমি দেখছি না, কারণ তো অ্যালাইড ফোর্সেস তো ইনচার্জেস জেনারেল অরোরা ছিলেন। আমরা তো ভারতের সাথে যুদ্ধ করিনি যে আমাদের আরেকটা বিজয় দিবস দরকার। আমাদের যদি ভারতের ফোর্সের সাথে মুক্তি বাহিনী যদি যুদ্ধ করতে হতো, আমাদের সেক্টর কমান্ডারদের যদি যুদ্ধ করতে হতো, তাহলে বলতাম 16ই ডিসেম্বর মানি না, কারণ আমরা এরপরে ভারতের সাথে যুদ্ধ করেছি, তারপরে ভারতকে তাড়িয়েছি, তারপরে আমাদের বিজয় দিবস। না, বিজয় দিবস 16 ডিসেম্বর, আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, কারণ আন্তর্জাতিকভাবে সেই সময় আমরা স্বীকৃতি দাবি করা শুরু করার পাশাপাশি স্বীকৃতি পাওয়া শুরু করেছিলাম, তাই না? আর জাতিসংঘের মেম্বারশিপের ইস্যু আছে, আর অনেক কিছু বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে যদি আমরা এই ধারায় চলতে থাকি তাহলে তো ট্রাইপ্যাট্রিক চুক্তি হয় 73-এ, তার জন্য অপেক্ষা করতে হবে, কারণ সেখানেও ভারতের একটা ভূমিকা ছিল। তাহলে কি যতক্ষণ পর্যন্ত রক্ষী বাহিনীকে ভারতের
সেনা কর্মকর্তারা ট্রেনিং দিয়েছে, তদারক করেছে, ওই রক্ষী বাহিনী ডিসমেন্টেল হওয়া পর্যন্ত কি আমরা স্বাধীন ছিলাম না? তাহলে কি 75 পর্যন্ত আমাদের স্বাধীনতা ছিল না? তাহলে কি তাই বলতে হবে? এটা তো শেষ নাই। তাহলে সত্যি কথা হচ্ছে যেটা মেনে নিতে হবে, বিজয় দিবস 16 ডিসেম্বর এবং আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। আমাদের নেতারা তারা স্টেটহুড বুঝেন নাই, এটা ঠিক না। তারা বুঝেছে কেন? বর্তমান দিনের সমন্বয়করা ফুয়াদ, বর্তমান দিনের এই নেতারা, অশিক্ষিত নেতারা, আমাদের নেতা যারা 71-এ ছিলেন তারা সবাই ব্রিলিয়ান্ট নেতা ছিলেন। অনেকেই স্বার্থপরতা করেছেন পরবর্তীতে, দ্যাটস ডিফারেন্ট, ফেলও করেছে অনেক ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু তারা সবাই ব্রিলিয়ান্ট নেতা ছিলেন। কারণ তাদের গুরু যারা ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, গান্ধী, এদেরকে আমরা দেখি না কেন, ব্রিলিয়ান্ট। তো তাদের পরবর্তী জেনারেশন তো মুক্তিযুদ্ধের নেতারা, তারা ব্রিলিয়ান্ট ছিলেন না? ছিলেন। আজকালকার দিনে বিএনপি, আওয়ামী লীগের নেতারা তাদের চেয়ে ব্রিলিয়ান্ট, তারা আরও স্টেটহুড ভালো বুঝে, সমন্বয়কের আরও ভালো বুঝে। ফুয়াদ, এই যুক্তিটা অ্যাকসেপ্টেবল না ভাইয়া। তাই আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, ভারতীয় ফোর্সেস যায়নি, দ্যাটস ফাইন। আমরা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে 26শে মার্চ পর্যন্ত তো আসলে আমরা ডিজিওর, আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলামও না, সেটা আমরা অফিসিয়ালি বলতে পারি 26শে মার্চ। কিন্তু বিজয় দিবস, যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল স্বাধীনতা সংগ্রামের জন্য 16 ডিসেম্বর। সেখানে অ্যালাইড ফোর্সেস থাকলেও সেখানে বিজয় তো আটকে থাকিনি, আমরা তো ভারতের সঙ্গে যুদ্ধ করতে হয়নি। আর ইনস্ট্রুমেন্টস অফ সারেন্ডারে তো লেখা আছে যে অ্যালাইড ফোর্সেসের নেতা হিসাবে, অর্থাৎ বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের এবং ভারতীয় আর্মি ফোর্সেসের যুগ্ম যে নেতা, যুদ্ধের সময় মিলিটারি নেতা জেনারেল অরোরা, তার কাছে সারেন্ডার করেছে, মানে দুই ফোর্সেস কাছে সারেন্ডার করেছিল। কেন অযথা বিতর্কের সৃষ্টি করার কোনো মানে থাকতে পারে না।